তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফজলুল হক মিলন। তোমাদের অনেকের সঙ্গে পরিচয় হয়েছে গত 26 তারিখ। তোমরা যারা কলেজে এসেছিলে তাদের সঙ্গে পরিচয় হয়েছে। আমি তোমাদের সঙ্গে কথাও বলেছি। আজকে নিশ্চয় তোমরা চিনতে পারছো। তো আজকে তোমাদের অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল ক্লাসে তোমাদের চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা রেখা এবং একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের উদ্দেশ্য বলি, তোমরা জানো যে আজকে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল ক্লাস। তোমরা অনেকেই কিন্তু এই নামটি মনে রাখতে পারোনি। আমি সেদিনও বলেছিলাম, অর্থাৎ আগের ক্লাসে, যে বিষয়টি কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, এখানে তোমরা যে ভুলটি করে থাকো, বাণিজ্যিক এই মূর্ধন্যটা লিখতে ভুল করো। ভূগোলে হ্রস্ব না দীর্ঘ হবে, এটা নিয়ে তোমাদের কনফিউশন না। এটা দীর্ঘ হবে, যেখানে ভূমি সংক্রান্ত কথা আছে সেখানে ভয়ে হ্রস্ব দীর্ঘ হবে, তো ভয়ে দীর্ঘ হবে। তো অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, ইংলিশ হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড কমার্শিয়াল জিওগ্রাফি। অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। আমি তোমাদের অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের অর্থনীতি অংশ থেকে গত 2টি ক্লাস নিয়েছি। আজকেও অর্থনীতি থেকে ক্লাস নেব। যেহেতু অর্থনীতি অংশের পার্ট বেশি এবং নাম্বার বেশি, তো অর্থনীতি আরো 2-1টি ক্লাস নেব, তারপরে বাণিজ্যিক ভূগোল ক্লাসে তোমাদের চলে যাব। তো আজকের আলোচ্য বিষয় তোমাদের বলেছি চাহিদা কি বা চাহিদা কাকে বলে। তো চলো আমরা চাহিদা কি বা কাকে বলে জেনে নিই। সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শুধু এই আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকলেই হবে না। অর্থনীতিতে চাহিদা বলতে সেই চাহিদা পূরণের জন্য ইচ্ছা এবং সামর্থ্য দুটাই দরকার। অর্থাৎ অর্থনীতিতে একটি আকাঙ্ক্ষা চাহিদাতে রূপান্তরিত হবে তখনই যখন ওই চাহিদা, যখন ওই ইচ্ছা পূরণের জন্য সামর্থ্য থাকবে এবং ব্যয় করার ইচ্ছা থাকবে। অর্থাৎ তোমাদের একটা উদাহরণ দেই। একজন লোকের অনেক সম্পদ আছে, কিন্তু সেই ব্যক্তি কৃপণ। তো কৃপণ লোকের জন্য বেশি টাকার জিনিস ক্রয় করা সম্ভব না, তার মন থেকে সায় দেবে না বা ইচ্ছা হবে না। যেমন একজন কৃপণ লোকের প্লেন কেনার শখ হলে সে কিনবে না। অনুরূপভাবে একজন গরিব ভিক্ষুকের জন্য গাড়ি কেনার ইচ্ছা হতে পারে, কিন্তু তার সামর্থ্য হবে না। তো সামর্থ্য বা ইচ্ছা এই দুটোই যখন একসঙ্গে থাকবে তখন সেটা চাহিদা হবে। আমরা চাহিদা বিধি নিয়ে আলোচনা করব। তার আগে চলো আমরা দেখি অর্থনীতিবিদদের মতে চাহিদা কাকে বলে। 2-3 জন অর্থনীতিবিদের সংজ্ঞা দেব। অর্থনীতিবিদ পেনশনের মতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পেছনে যদি তার সামর্থ্য বা ব্যয় করার ইচ্ছা থাকে তখন তাকে চাহিদা বলে। দেখো, এখানে 2বার ইচ্ছার কথা আছে। একটা হচ্ছে পাওয়ার ইচ্ছা, আর একটা হচ্ছে ব্যয় করার ইচ্ছা। তার সঙ্গে যখন সামর্থ্য থাকবে তখন সেটা হবে চাহিদা। অধ্যাপক বেনহামের মতে কোনো নির্দিষ্ট সময়ে
বিভিন্ন দামে দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। অর্থনীতিবিদ বেকারের মতে কোনো একটি বাজারে নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে বা বিভিন্ন আয়ে সম্পর্কযুক্ত বিভিন্ন দ্রব্য বা সেবা ক্রয়ের যে পরিমাণ তাকে চাহিদা বলে। আমরা চাহিদা সম্পর্কে জানলাম। এবং চাহিদা বিধি কি? চাহিদা বিধি অন্যান্য অবস্থা হচ্ছে যেগুলো বিষয়ের উপর চাহিদা নির্ভর করে, সে বিষয়ে পরে এসেছি। অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে শুধু দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, যেমন দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দামের সঙ্গে চাহিদার যে সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্ককেই চাহিদা বৃদ্ধি বলে। আবার বলি, স্মরণ রাখবে, যোগানের সঙ্গে অনেক সময় এটা উলট পালট হয়ে যায় বা ভুল হয়ে যায়। দাম বাড়লে, খেয়াল রাখবে, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দামের সঙ্গে চাহিদার যে এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্ককে চাহিদা বিধি বলে। যখন এই বিধিকে শিডিউল বা তালিকার মাধ্যমে দেখানো হবে, তখন সেটাকে চাহিদার সূচি বলবে। আর এই সূচিটাকে যখন আবার রেখার মাধ্যমে দেখানো হবে, তখন সেটাকে চাহিদা রেখা বলবে। তো আমরা পর্যায়ক্রমে সেদিকে আসছি। তো চাহিদা বিধির কিছু অনুমিত শর্ত আছে। শর্তগুলো কি? ওই যে আমরা বললাম অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে, সে অন্যান্য বিষয়গুলোই হচ্ছে চাহিদা বিধির শর্ত। যেমন ভোক্তার আয়, রুচি। অনেক সময় দেখা যাবে যে ভোক্তার আয় অধিক বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে তার চাহিদা বাড়তে পারে। আবার রুচি, অনেক সময় একটা দ্রব্য ভোগ করার পর রুচি আরো বেড়ে যায়, সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। আবার সময় যদি দীর্ঘ সময় হয়, সেক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম ঘটবে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে যদি কাউকে খেতে দেওয়া হয়, সে বেশি খাবে একটা পণ্য, সেজন্য নির্দিষ্ট সময় হতে হবে, একটা নির্দিষ্ট সময় হতে হবে। অভ্যাস, যে দ্রব্য ক্রয়ের বা ভোগের মানুষের অভ্যাস আছে, সে অনেক পরিমাণ খেতে পারে, খাওয়ার অভ্যাস আছে, সেক্ষেত্রে তার কাছে চাহিদা এই বিধিটি কার্যকর হবে না। আরো আছে ক্রেতার সংখ্যা, যে বাজারে যে রকম ক্রেতার সংখ্যা থাকে সেই পরিমাণে থাকবে, দাম অত্যধিক দাম বৃদ্ধি পাবে না। এই বিষয়গুলো উপেক্ষা করে চাহিদা বিধি কার্যকর হয়। আমরা চাহিদা বিধিকে সমীকরণের মাধ্যমে, রেখার মাধ্যমে, সূচির মাধ্যমে দেখতে পারবো। তো আমি তোমাদের প্রথমে একটি সমীকরণ দেখাই। সমীকরণ থেকে তোমাদের তালিকা দেখাবো, অর্থাৎ চাহিদা সূচি দেখাবো, সেই সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করবো। এক্ষেত্রে তোমরা জেনে রাখবে, যদি পরীক্ষায় আসে চাহিদা বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, আবার যদি আসে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, তোমরা একই চিত্র দুই ক্ষেত্রে দিতে পারবে। শুধু তালিকা থেকে আমরা যখন চাহিদা বিধি থেকে চাহিদা সূচি করব, তখন তো এমনি একটা তৈরি করব, অর্থাৎ এটা তো কোনো নির্দিষ্ট নেই, অর্থাৎ এটি কিন্তু একটি কাল্পনিক, শুধু ওখানে নাম লিখবে যে এটি কাল্পনিক চাহিদা সূচি। তাহলে তোমাদের একটু
দেখে দেই যে সমীকরণ থেকে কিভাবে সূচি করা যায়, সূচি থেকে কিভাবে রেখা অঙ্কন করা যায়। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম চাহিদা বিধি কি। এখন চাহিদা বিধি থেকে আমরা চাহিদা সূচিতে চলে যাব। চাহিদা বিধিটিকে সূচির মাধ্যমে ব্যাখ্যা করা হলো। দেখো, আমি এখানে একটা চাহিদা সূচি তৈরি করে নিয়েছি। এখানে একক কর্তৃক চাহিদা সূচি, একক কর্তৃক দাম টাকায় দেখানো হয়েছে, চাহিদার পরিমাণ ডান পাশে দেখানো হয়েছে। দেখো, আমি ডান পাশে তোমাদের বোঝানোর জন্য এই একটি সমীকরণে এই দামটা অর্থাৎ পি এর মানটা বসিয়ে তিনটি পরিমাণ বের করেছি। দেখো, প্রথম অংশে দাম যখন 2 টাকা, এই সমীকরণে আমরা পি প্রাথমিকভাবে 2 টাকা, তাহলে আমরা এখানে পি এর মান বসেছি, পি অর্থাৎ দাম, প্রাইস। প্রাইস যখন 2 টাকা, তখন দেখো কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 20 টাকা, 20। দেখো, তোমরা সমীকরণটা বুঝতে পারছো অবশ্যই। 20 টাকা, এখানে পি এর মান 2 ইন্টু 5, তাহলে 10, 30 থেকে 10 মাইনাস করলে 20। অনুরূপভাবে এখানে এসে দেখো কিউডি ইকুয়াল, কিউডি চাহিদার পরিমাণ বোঝায় 30 মাইনাস সমীকরণ, ওই একই সমীকরণে আমরা পি এর মান 3 বসালাম। 3 বসানোতে 3 ইন্টু 5, 15, 30 থেকে মাইনাস করলে 15। অনুরূপভাবে তৃতীয় সমীকরণ এসে 10। তাহলে তোমরা এখন নিশ্চয় বুঝতে পেরেছ, দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে, দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে, দাম যখন 4 টাকা, চাহিদার পরিমাণ তখন 10। অর্থাৎ দাম যতই বৃদ্ধি পাবে চাহিদা ততই কমতে থাকবে, দাম যতই বাড়বে চাহিদা কমবে। অপরদিকে দেখো, দাম যখন 4 টাকা, তখন বিক্রি হতো 10 একক, অর্থাৎ চাহিদা ছিল 10 একক। দাম যখন 3 টাকা, 4 টাকা থেকে দাম কমে 3 টাকা হলো, তখন দেখো চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়েছে, তখন চাহিদা 15 একক। অনুরূপভাবে আবার দেখো, দাম যখন 2 টাকা, অর্থাৎ আরো কমে গেল, তখন চাহিদা 20 একক। তাহলে আমরা বুঝলাম চাহিদা বৃদ্ধি এখানে আমাদের তালিকার মাধ্যমে প্রকাশ করে আমরা বুঝতে পারলাম যে দাম যখন বৃদ্ধি পায় চাহিদা তখন কমতে থাকে, আর দাম যখন কমতে থাকে চাহিদা তখন বৃদ্ধি পায়। এই যে সম্পর্ক, এই সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। আর যখন এই বৃদ্ধিটাকে আমরা একটা তালিকার মাধ্যমে প্রকাশ করেছি, তখন সেটা হয়েছে চাহিদার সূচি। এখন আমরা এই চাহিদার সূচি থেকে যখন আমরা একটা রেখা অঙ্কন করব, সেটি হবে চাহিদা রেখা। তো চলো আমরা চাহিদা রেখা অঙ্কন করি। চিত্রে দেখো 90 ডিগ্রি একটা কোণ, তাই না? এখানে ওয়াই হচ্ছে উলম্ব রেখা, ও ওয়াই উলম্ব, ও এক্স ভূমি অর্থাৎ আনুভূমিক রেখা। এটা হচ্ছে আনুভূমিক বা ভূমি অক্ষ, এটা হচ্ছে উলম্ব বা লম্ব অক্ষ। আমরা লম্ব অক্ষের দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখিয়েছি। দেখো, আমাদের এই যে চাহিদার সূচি, এটারই আসলে চাহিদার সূচি থেকে রেখা অঙ্কন করা হয়েছে। তোমরা নিশ্চয় পরিমাণগুলো দেখে বুঝতে পারছো যে এটারই আসলে লৈখিক রূপ, অর্থাৎ লেখ বা রেখাচিত্র। দেখো, P1, P2, P3, এই যে P1, P2, P3 দামে Q1, Q2, Q3 একক পণ্য ক্রয় করবে।
তাহলে এক্ষেত্রে দাম যখন P1, পরিমাণ তখন Q1, দাম P2, পরিমাণ Q2, দাম P3, পরিমাণ Q3। এখন এই P1, P2, P3 এগুলো Q1, Q2, Q3 এগুলো রেখা এই বিন্দুগুলোকে বিপরীত দিকে বর্ধিত করে আমরা A, B এবং C এই তিনটি বিন্দু পেয়েছি। আমরা A, B, C এই বিন্দুগুলো যোগ করে একটি রেখা এঁকেছি। এই রেখাটি হচ্ছে D, D'। এই রেখাই হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা এখানে দামের সঙ্গে চাহিদার পরিমাণ বিপরীতমুখী, অর্থাৎ দাম যখন বৃদ্ধি পেয়েছে চাহিদা তখন হ্রাস পেয়েছে, আবার দাম যখন হ্রাস পেয়েছে চাহিদা তখন বৃদ্ধি পেয়েছে। এখানে বিপরীতমুখী। আর চাহিদা রেখা সবসময় ডান দিকে নিম্নগামী হয়। তোমরা চাহিদা বৃদ্ধি থেকে চাহিদা রেখা অঙ্কন শিখলে বা জানলে, আর একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন একই রকম। শুধু আমরা এই যে সূচিটা এঁকেছি, যখন একটা কাল্পনিক সূচি বলা হবে তখন এইরকম একটা সূচি তৈরি করে নেব। মনে মনে একটা সূচি, সমীকরণ দেখেছো, ওইরকম একটা সমীকরণে একটা কাল্পনিক সমীকরণ নেবে, সমীকরণ থেকে এরকম সূচি তৈরি করবে, সূচি থেকে রেখা অঙ্কন করবে। তাহলে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন হয়ে গেল। আবার একটি চাহিদা বিধি থেকে চাহিদা রেখাও অঙ্কন হয়ে গেল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বইয়ে আছে, এগুলো তোমরা সব বইয়ে আছে চাহিদা সূচিতে চাহিদা রেখা। তাহলে আমি আবার বলি, চাহিদা সূচি, চাহিদা রেখা, চাহিদা বিধি এগুলো সব একই জিনিস, শুধু রূপ আলাদা। দেখো, দামের সাথে চাহিদার সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্ককে যখন সূচির বিধির মাধ্যমে প্রকাশ করা হয় বা নিয়মের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটা হলো বিধি, চাহিদা বিধি। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। এই যে সম্পর্ক বিপরীতমুখী, এই সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি। আর এই বিধিটাকে যখন তালিকার মাধ্যমে বা শিডিউলের মাধ্যমে দেখানো হয়, এই যে তখন তাকে চাহিদা সূচি বলে। ওই একই জিনিস দেখো, দাম বাড়ছে চাহিদা কমছে, আবার দাম কমছে চাহিদা বাড়ছে। ওই সম্পর্কটাকে শুধু তালিকার মাধ্যমে দেখানো হয়েছে, তখন সেটা হয়েছে চাহিদা সূচি। আবার চাহিদা সূচিকে যখন আমরা এই যে রেখার মাধ্যমে দেখাইছি, তখন সেটা হচ্ছে চাহিদা রেখা। তাহলে এই চাহিদা রেখা আমরা আঁকানো শিখলাম। চাহিদা রেখা সবসময় ডান দিকে নিম্নগামী হয়, কারণ চাহিদা রেখা সবসময় ডানমুখী নিম্নমুখী হওয়ার প্রধান কারণ হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে আর দাম কমলে চাহিদা বাড়বে। এই জন্যই মূলত চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। এছাড়া আরো কিছু প্রভাব আছে বাজারে, সেই প্রভাবগুলো কারণেও তোমরা আলাদা একটা প্রশ্ন আছে, সেখানে আলোচনা করে পড়ে নিবা যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ। তো এটাও একটা পরীক্ষা আসার মতো প্রশ্ন। তো তোমরা আজকে জানলে চাহিদা কাকে বলে, চাহিদা রেখা তোমরা আজকে জানলে চাহিদা কাকে বলে, চাহিদা বিধি কি, চাহিদা সূচি কি, চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে হয় চাহিদা সূচি থেকে এবং একটু কাল্পনিক চাহিদা সূচি থেকে। একই জিনিস, শুধু প্রশ্নটাকে একটু লেখার সময় ওইভাবে লিখবে। তো তোমরা সেদিন এসছো, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো। আর যাদের সঙ্গে দেখা হয়নি তাদের সঙ্গেও আগামীতে দেখা হবে। আর তোমরা বই কিনে নিও, যেহেতু তোমরা এখন জেনেই গেছো কে কোন ট্রেডে আসো, কার কোন বই কিনতে হবে। 10টি বই কিনে তোমরা পড়াশোনা করে নাও। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।